এসে বলে, দিদি খুব বেগ পেলাম জানো তো, তোমার অনেক সময় অনেক কাজ করি, কিন্তু এটা বুঝতে পারলাম খুব মারাত্মক কিছু ছিল। আমি বললাম, হ্যাঁ ওটা কিন্তু ভুলে যেও না, ওটা কিন্তু সাথে রাখবে। বলে, কেন বেগ পেতে হয়েছে কেন? ও যখন ওটা ফেলতে গেছে ও বলছে যে নৌকো যেন উল্টে যাবে, এমন অবস্থা হয়েছে বলছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল, বেগ পাওয়া বলছো? বলছে আমার নৌকো যেন উল্টে যাবে, এবং নিয়ম ছিল নদীতে যেন জোয়ারের জল তখন থাকে। আচ্ছা, ঠিক আছে, এবং নদীতে তখন জোয়ারের জলটা, মানে জোয়ার আসছে ওটা না, মানে জোয়ারের জলের একটা টাইম থাকে, তো জোয়ার থেকে কিছুটা জোয়ারের প্রভাবটা থাকে, ওই জোয়ারের প্রভাবের মধ্যেই তোমায় দিতে হবে। বলছে মানে আমরা তো এরকম হরদম যাই, ঠিক আছে, এরকম কাজ আমি করি, এবং যে মাঝিকে নিয়ে গেছে সে মাঝিও সেই রকম মাঝি, ঠিক আছে, মাছ টাছ ধরে, এরকম তার অভ্যেস আছে। বলছে কিন্তু নৌকো যেন উল্টে যাবে এরকম অবস্থা। তো এলো, আমি বললাম এটা কিন্তু হাতছাড়া করবে না দাদা, এটা কিন্তু সাথে রাখবে। বলছে না দিদি চিন্তা করো না। এই ঘটনাটার 3 দিন বাদে হঠাৎ ওর ওয়াইফ আমাকে ফোন করে, এই যে জিনিসটা আমি ওকে দিলাম বা কাজটা হলো, 3 দিন বাদে ওর ওয়াইফ আমাকে ফোন করে। হঠাৎ করে ওর ওয়াইফ কাঁদছে। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি তো জানি যে মানে চেনা পরিচয় আছে, কাঁদছো কেন? বলছে তোমার দাদা নেই। নেই মানে? নেই মানে? তুমি তো জিনিসপত্র দিয়েও দিয়েছো। একদম একদম আমি দিয়ে দিয়েছি। নেই মানে? তখন বললো আজকে ও রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। রেলে কাটা পড়েছে? মানে রেলে, বলছে রেলে কাটা পড়েছে, তাড়াহুড়োয় ছিল, খেয়াল করেনি, অপোজিট থেকে একটা থ্রু ট্রেন এসে মানে ফেলা ছিল, হয় না লেভেল ক্রসিং, ফেলাও ছিল, ও তাড়াহুড়োতে যাবে, ওর তাড়া, ডিঙিয়ে যাবে। অনেকে মানাও করেছে, দাদা ট্রেন আসছে, কিচ্ছু হবে না, আমি যাব, দৌড়ে চলে যাব। হোঁচট খেয়ে যায়, হোঁচটটা না খেলে হয়তো চলে যেত, যারা ওখানে ছিল তারা দেখে বলেছে হোঁচট খেয়ে যায়। তো আমি বললো এটা তো হবে না, কারণ আমি প্রোটেকশন সেই রকম দিয়েছি, হবে না, কারণ হবে না। আমি ওর বাড়িতে গেলাম, আমি তখন বললাম যে কি করে হলো এটা? বলছে ওর দোষে হয়েছে, ও তো জানতো, ওর ওয়াইফ সব জানে যে আমি কি কাজ করে না করে, ও বলেও ছিল। বলছে তুমি বোধহয় কিছু দিয়েছিলে না? আল্লাহ হ্যাঁ আমি তো দিয়েছিলাম এই জিনিসটা, আমারও দাদা একটা কাজ করে দিয়েছে, তো দাদাকে আমি একটা জিনিস রাখতে দিয়েছিলাম, তো সেটা বলছে ও আজকে নিয়ে যায়নি। তুমি তো দিয়েছো, আমি তো জানি তুমি দিয়েছো যে এটা হবে না, কিন্তু ও আজকে ওটা নিয়ে যায়নি, দেখো ওই তো ড্রেসিং টেবিলের সামনে পড়ে রয়েছে। আমি ওকে ফোন করলাম যে তুমি তো দিদির ওই দেওয়া জিনিসটা না নিয়ে চলে গেছো, আমার বলবো বলে যে তুমি ফিরে আসো, ও আমার ফোনটাই তুললো না। খুব প্যাথেটিক ছিল এটা, এটা খুব প্যাথেটিক। মানে আমি যার জন্য ভেবেছিলাম যে সব কিছুর পরেও যেন একটা ভুল আমার দিক থেকে, আমি পুরোপুরি চেষ্টা করেছি, আমাদের দিক থেকে আমরা পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু কোথাও একটা ওই ভদ্রলোক ভুলে গেলেন, খুব 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 খারাপ লাগে। যার জন্য আমি এটা ঠিকই করেছিলাম, আমি কোনো পডকাস্টে কখনো আমি এটা বলবো না। এবার হঠাৎ করে আমরা মানে কেন বললাম এই কারণে, যেটা আমি আমরা নিজেরা ডিসকাস করলাম, এবং ডিসকাস করে এই জন্যই বললাম যে মানুষকে না অ্যাওয়ারনেসের প্রয়োজন। হট করে কিছু আমরা পেয়ে যাই, অনেক সময় আছে আমরা মানি না, আমরা ঘরে এসে যাই, সেটা নিয়ে আমরা কেয়ার করি না, জিনিসটাকে বাড়াতে দেই, আমরা এইসব মানি না। এই জিনিসগুলো না করতে, এনার্জি কিসের মধ্যে আছে? তুমি একটা ছোট কয়েন পেতে পারো, সেই কয়েনেও খুব ভয়ঙ্কর এনার্জি থাকতে পারে। এই ধরনের এনার্জিকে নিয়ে খেলা উচিত না। আমার দাদার মেয়ে যদি 3 দিনও যেত না, ও আর বাঁচত না। তোমার দাদার মেয়ে তোমার নিজের ওপরে, আমার নিজের ওপরে মারাত্মক, মানে এটা বুঝিয়ে দিয়ে গেছে। আমি তোমাকে ছবিও দেখেছি এবং দর্শকরাও দেখবে নিশ্চয়ই। হ্যাঁ, কি মারাত্মক, মানে আমি নিজের চোখে দেখেছি যে সিচুয়েশন এরকম পজেস কেসে কি রকম, মানে এতটা ভয়ানক পরিস্থিতি হয়েছিল, এবং পরবর্তীকালেও রিচুয়াল করতে গিয়ে পেয়েছি। আমাকে একটা কথা বলো মৌমিতাদি, কি জিনিস পেয়েছিল, কিসের মূর্তি ছিল, ওদের ওখান থেকে পেলো কিভাবে? মূর্তিটা তো তোমাকে বললাম, ডিগিং করতে গিয়ে পেয়েছে। পেলো কিভাবে? এই পুরো আমি রিচুয়াল করে এরপরে আমার দাদার মেয়েকে যা রেমেডি দেওয়ার দিয়ে দিয়েছিলাম, ওর জন্য প্রোটেকশন এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দাদাকে বলেছি যে তুমি আমাকে এটা বলো, ওই ল্যান্ড থেকে এটা পাওয়া, মানে এই কাজগুলো কিন্তু খুব রেয়ার। আমি তো এইটা হচ্ছে এক ধরনের জিন বা অশরীরী আত্মা বলতে পারো, ঠিক আছে?
হুমা হচ্ছে এর নাম, এই জিনটার যে নাম সেটা হচ্ছে হুমা। হুমা হুমা হয়রস্যু ময়াকার, আর হুমা এটা জিন, একদম জিন। একদম। এটা হচ্ছে তোমার বলতে পারো প্রাচীন লোককথা অনুযায়ী এটা মধ্যপ্রাচ্যের ইরান এবং কুর্দিশ অঞ্চলের একটা অশরীরী আত্মা বা জিন বলতে পারো, যেটা বহু প্রাচীন সময়ের প্রভাব দেখা যেত, ঠিক আছে। এবং মেসোপটেমিয়া, পারস্য অঞ্চলেও এর কথা পাওয়া যায়। এবং এই অতিপ্রাকৃত যে সত্তাটা, এটা কিন্তু কিছুটা অর্ধেক হচ্ছে দানব, অর্ধেক মানব। 3টে মাথা, 2টো শিং যুক্ত অর্ধেক মানব এবং অর্ধেক দানব একটা রূপ। এবং এই যে 3 মাথার কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। কিরকম? প্রথম যে মাথা, সেই মাথা হচ্ছে মায়াবী শক্তি। মায়াবী শক্তি মানে বিভিন্ন রকমের মায়া, মানে ইলিউশন ক্রিয়েট করবে। আমার দাদার মেয়ের যখন ওর মধ্যে, তোমাকে বলেছি জ্বরের মধ্যে ও বারবার বলতো চলে যাও, আমার অ্যাকচুয়ালি ও দেখতো চোখের সামনে। পরবর্তীকালে ওর খুব আবছা আবছা কিছু জিনিস মনে ছিল, খুব আবছা। ও বলতো আমার মনে হয় যে যেন স্বপ্ন দেখছি আমি এরকম, আমার চোখের সামনে শ্যাডো কেউ আসতো, আমাকে জোর করতো কিছু করার জন্য। দ্বিতীয় যে মাথা, সেই মাথাটা ডিনোট করে হচ্ছে আতঙ্ক বা ভয় তৈরি করে, ঠিক আছে। এবং তৃতীয় যে মাথাটা, সেটা হচ্ছে কোনো অশরীরী যে অশুভ শক্তি, তার উপস্থিতিকে উল্লেখ মানে কি বলবো, উপস্থিতিকে বোঝায়, ঠিক আছে। এবং এতে কি হয়, যখনই এই ধরনের অশরীরী তোমার পজেস করবে, প্রচণ্ড জ্বর হবে, মানসিক বিকার তৈরি হবে, আতঙ্ক তৈরি হবে, সে চোখে নানা রকমের ইলিউশন দেখবে, যেগুলো থেকে আতঙ্ক তৈরি হবে। পরবর্তীকালে আমার দাদার মেয়ের সাথে যখন কথা বলেছি, তো আমাকে বলেছিল যে আমার মনে নেই সেই সময় আমি প্রত্যেকটা জিনিস কি করেছি, আমার ম্যাক্সিমামই মনে নেই, কিন্তু আমার মনে আছে এটা, সেই সময় না আমি প্রচণ্ড ব্যাড ড্রিম দেখতাম এবং সবসময় আমাকে কেউ মেরে দিচ্ছে, আমি চোখ খুলে রয়েছি, মনে হচ্ছে একটা ছায়া মানব যেন আমার সামনে এসছে, সে আমাকে জোর করে কিছু করাচ্ছে। এবং সব থেকে আমি একটা জায়গায় বলেছিলাম, যেখানে বৌদি বলছে যে ওর বডিটা কাঁপুনি দিচ্ছে, ঝাঁকুনির মতো দিচ্ছে, বা বডিটাও আর্চিংয়ের মতো করছে। তোমাকে বলছে দিদি আমি তোমাকে কি বলবো, আমি মা বাবাকে না এটা বলতে পারিনি, আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে। আমার সাথে প্রত্যেক দিন সেক্সুয়াল অ্যাক্টিভিটি হতো, ঠিক আছে। ইভেন এমনও হয়েছে আমার প্রচণ্ড পেন, কিন্তু ওই পেনটা তখন আমি ফিল করতে পারি, যেটা আমি পরে যখন আস্তে আস্তে তোমার কাজের পরে, তোমার প্রোটেকশনের পরে, আমি তখন আমার প্রাইভেট পার্টে পেন ফিল করছি। এমন হয়েছে অদ্ভুত ব্যাপার, ব্লিডিং হয়েছে ওখান থেকে, ওর প্রাইভেট পার্ট থেকে পুরো ব্লিডিং হয়েছে। বলছে প্রত্যেকটা টাইম আমি আমার মধ্যে ছিলাম না, আমি যেন কাউকে দেখতাম, কেউ আমাকে তখন পরিচালনা করতো, আমি নিজের মধ্যে ছিলাম না, আমি খেতাম না, অন্য কেউ খেত। তো এই ধরনের অশরীরী মানে তোমাকে প্রবেশ করানো হয়, এগুলো কিন্তু এমনি ঢুকে যাবে এটা হয় না। তৃতীয় মাথা অশরীরী যে শক্তি, অশুভ শক্তি, সেটার উপস্থিতিকে বোঝায়, ঠিক আছে। এবং এগুলো প্রবেশ করানো হয়, চালান করানো হয়, একে রিপ্রেজেন্ট করে কাজ করানো হয়, যে তুমি যাও একে পজেস করো, তুমি যাও এটা খারাপ করো, ঠিক আছে। এক্ষেত্রে আমি দাদাকে তখন জিজ্ঞাসা করলাম যে তুমি যে ল্যান্ডটা কিনেছো, কোথা থেকে কিনেছো বলো তো? বলছে আমি এক মুসলিমের থেকে কিনেছিলাম, আমার বন্ধু। বললাম আচ্ছা, তুমি তার সাথে কথা বলো তো। বলছে আমি তাকে অলরেডি জিজ্ঞাসা করেছি যে তুই অনেকদিন আগে আমাকে বললি তো যে ল্যান্ডটা মানে কিছু ছিল, তুমি কার থেকে কিনেছো? তো সেদিন আমার তোকে বলা হয়নি, আমি প্রথম দিনই বলেছিলাম কি কার থেকে জমি কিনলে, কি মূর্তি পেলে আমি বুঝতে পারছি না, কারণ এরকম তো মানে ভ্যাকান্ট ল্যান্ড, এমন নয় যে ওদের বাস্তুদোষ কোনো, এখানে টয়লেট আছে ওখানে এটা আছে বলে তৈরি হয়েছে, এটা তো বাস্তুর মাটি খারাপ করে দিয়েছে। আমি দাদাকে একবার বলেছিলাম যে দাদা আমি গিয়ে মাটিটা দেখি, তুমি নতুন ল্যান্ড নিলে, মানে দূর দেখতে হবে না, সব ছাড় তো, তুই শুধু লেআউটটা বানিয়ে দে। আমি কিন্তু সয়েল টেস্ট করলে এটা বুঝতে পারতাম যে সয়েলের প্রবলেম আছে। আচ্ছা, সয়েল টেস্ট করলে বোঝা যায়। মুসলিম ভদ্রলোক কি করেছিল? এবার মুসলিম ভদ্রলোক জমিটা কিনেছিল, দাদার বন্ধু, ঠিক আছে। ওই ভদ্রলোক বলছে যে আমি যবে থেকে জমিটা কিনেছি, 1 বছর আগে কেনা, আমার তবে থেকে নানা রকম প্রবলেম যাচ্ছে, আর যেদিন আমি ওই জমিতে যাই আমার প্রবলেম হয়। বলছে এই হওয়ার পর থেকে না আমি দেখলাম আমার নিজের ভাই আছে, আমি বুঝলাম যে আমার নিজের ভাই নানা রকমের এইসব বিভিন্ন রকম হয় না সুলেমানি তন্ত্রর এইসবের ধরনের ক্রিয়া করে, আমি বুঝেছি ভাই কিছু করেছে। আমি ভাবলাম এই জমিই আমি রাখবো না, তো জমিটা আমি বেচে দেবো। তো তুমি বললে জমিটা নেবে,
তো আমি বেচলাম, ভাই তুমি আমাকে বলবে না? বলছে আমি তো হয়তো বুঝতে পারিনি, আমি ভেবেছি তো আমাদের ধর্মের কাজ, তোমার ধর্ম আলাদা হয়ে যাচ্ছে, কিছু প্রবলেম হবে না। ওনার মাথা আবার এই কাজ করেছে, বুঝতে পারিনি ইন্টেনশনালি করেছে যেরকম। বলছে আমি ভেবেছি আমাদের ধর্মে দিয়ে কাজ করেছে, আমার ক্ষতি করেছে, তো আমি যদি ল্যান্ডটা বেচে দিই তোমার কাছে চলে যাচ্ছে, তোমার তো ক্ষতি হবে না, তো আমি তাই জন্য তোমায় বেচে দিয়েছি। বলছে জানো আমার মেয়েকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। দাদা তো এই সমস্ত ব্যাপারটা মানতো না, বিশেষ তোমাকে বললাম প্রথমেই একটা বিশেষ রাজনৈতিক দলের। তখন দাদা আমাকে বলছে যে তোর বৌদির কথা শুনে আমার একটা জিনিস ভালো হলো, আমি মানতাম না কিন্তু এখন থেকে আমি সত্যি মানবো। একে তো আমার জেদের বসে, আমার ইগো, আমার ইমেজ, সমস্ত কিছুর বসে আমি দেরি করলাম। আরও একটা জিনিস, তোকে দিয়ে আমি লেআউটটা করিয়েছিলাম বলে না আজকে ওই মূর্তিটা বেরোলো, না হলে আমার নিজের প্ল্যান যেখানে ছিল সেখান থেকে ওইখানে কবে খুঁড়তাম, কবে মূর্তি বেরোতো তার কি জানে। মূর্তি থাকলে প্রবলেম হতো? একদমই তাই, বাড়ির মাটি তো খারাপ করা ছিল, বাড়ির মাটি তো খারাপ ছিল একদম, যে জন্যই মুসলিম ব্যক্তি বিক্রি করে দিয়েছে। কি ওর 1 বছর ধরে প্রচন্ড প্রবলেম যাচ্ছে, ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি আর অত কথায় গেলাম না, আমি মানে পডকাস্টের এই কেস স্টাডিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার এক ছেলে অসুস্থ হয়েছে, কোনো ডাক্তার ধরতে পারছে না কি হয়েছে, বলছে বেডে পড়ে গেছে। আমার বউ অসুস্থ, আমার বাড়ি জুড়ে অসুস্থ। তো দাদা তখন বলছে হ্যাঁ এটা দেখেছি, কিন্তু আমি তো মানি না, আর এইসব জিনিস তো আমি কেয়ার করিনি। তোমাকে এগুলো বলা দরকার ছিল। বলছে আমি কি বলবো, জীবনের আমার এই বয়সে এসে আমার অভিজ্ঞতা, আমার দাদা আমার থেকে অনেকটাই বড়, অনেকটা। মানে টু বি অনেস্ট মমিতা দি, তোমার আজ অব্দি অনেক ঘটনা শুনেছি, বাট এমন একটা ঘটনা শুনলাম তুমি এফেক্টেড, তোমার পরিচিত মানুষজন এফেক্টেড, তোমার ফ্যামিলি মেম্বার এফেক্টেড। অ্যান্ড একটা কথা বলো, তুমি এই যে মূর্তিটা পেলে, এই যে জিনিসটাকে সলভ করলে, ইউ নিড টু নো না যে এই মূর্তিটা কার, এবং তারপরে কিভাবে জিনিসটাকে আমি মানে কাজটা কিভাবে করব। মূর্তিটা পাওয়ার পরে আমাকে ছবি পাঠায়, মানে ওরা ছবি তুলেছিল মূর্তিটার, ওর স্টাডি টেবিলে যখন ছিল, দর্শক দেখবে অবশ্যই মূর্তিটা কীরকম ছিল। তো এক্ষেত্রে দেখো আমাদের যখন আমরা নেগেটিভ এনার্জি নিয়ে কাজ করি, আমাদের তুমি বলবে কি করে জানলাম, নলেজ রাখতে হয়, ঠিক আছে, প্রচুর নলেজ রাখতে হয়। এটা অন্য কোনো রকম ভাবে তো করা যেত না। না, আমাকে এইভাবেই রিচুয়াল করে এটা রিলিজ করতে হবে। একে তো আমি মূর্তিকে ভেঙে দিলাম, পুঁতে দিলাম করতে পারবো না, ঠিক আছে, কারণ এর মধ্যে পুরোপুরি এনার্জি রয়েছে। মূর্তি ডিস্ট্রয় আমি করতে পারবো না, আমি রিলিজ করতে পারি। আবার এই প্রসেসে না করলে জিনিসটা কাটবেও না, আমাকে এটাই করতে হবে। এই যে আমি তোমাকে বললাম, যদি অন্যভাবে জিনিসটাকে অন্য কোনো প্রসেসে করতে চাইতো, অন্য কোনো প্রসেস, মানে দেখো এই এনার্জিটাকে মেইনলি কারোর খারাপ করার জন্য ব্যবহার করা হয়। নিশ্চয়ই জমির খারাপ করে দেওয়া, কাউকে পজেস করিয়ে দেওয়া, কাউকে মেরে দেওয়া, কাউকে পাগল করে দেওয়া, এইভাবে তাকে ঢোকানো হয়। কিন্তু কারোর নামে ধরো ঢোকানো হলো, কিন্তু মাঝখানে কেউ ঢুকে, যেমন এটা হয়েছিল, ওই মুসলিম ব্যক্তির নামে করে জমিটা খারাপ করে দিয়েছিল, কিন্তু মাঝখানে আমার দাদার মেয়ে ঢুকে মূর্তিটাকে হাতে নিল, ওকে জাগিয়ে দিল, সাথে রাখলো, এবং মাঝখান থেকে ও কিন্তু এফেক্টেড হয়ে গেল। এগুলো এটাই হয়, আমি বুঝতে পারছি। বাট তুমি ধরো একটা ওয়েস্টার্ন বা তুমি মিডল ইস্টার্ন একটা ব্যাপার তুমি কনসিডার করলে, জানলে, তুমি তোমার একটা পদ্ধতি অনুযায়ী জিনিসটাকে ঠিক করলে তোমার রিচুয়াল হিসেবে। তুমি যে রিচুয়ালটা করছো, সেরকম রিচুয়াল অন্য কেউ নাও করতে পারে না। হ্যাঁ, পারবে না। তাহলে কি এই ব্যাপারটা করতে পারবে না? একটা টাইম থাকে। প্রথম দিন এনেই আমি কি বললাম যে ওইটা মূর্তিটা ওর কাছ থেকে আনলাম, এবং এনে কিন্তু যেদিন আমি এনেছি ফার্স্ট ডেট কিন্তু ওকে বেঁধে দেওয়ার একটা কাজ, প্রাইমারি কাজ ছিল, যাতে ওকে এফেক্ট করতে না পারে। মূর্তিটা ওর কাছ থেকে আমি সরালাম ঠিকই, কিন্তু ওর মধ্যে তো এনার্জিটা রয়েছে, এবং আমার মুনওয়ার্কের তখনও 7 দিন বাকি। তো ওই সময় কিন্তু আমাকে মূর্তিটা সবার আগে কি বেঁধে দিতে হয়েছে, যাতে ওর এনার্জিটা বাইরে গিয়ে মেয়েটাকে সেরকম হার্ম কিছু করতে না পারে। প্রপারলি টাইমের মধ্যে যদি রিলিজ না করা হয় তো ডেথ অবধি ঘটে যায়। বুঝতে পারছি। মানে ধরো পদ্ধতি যদি ডিফারেন্ট হয়, তুমি স্যাটানিক, উইচ, লুসিফেরিয়ান পন্থাতে তুমি তোমার প্র্যাকটিসেস করো, এগুলো তার্কিশ, এই যে চ্যান্টিংগুলো হয় না, সমস্ত কিন্তু তার্কিশ চ্যান্টিং, ঠিক আছে, তার্কিশ চ্যান্টিং। এটা রিলিজ আরও কি, যে ধরো কাজটা করেছে, যে জানে রিলিজ করতে, সে করতে পারে। অনেক সময় এমনও কিছু এনার্জি আছে যাকে তুমি অ্যাক্টিভ করে দিলে, যাকে তুমি পাঠিয়ে দিলে খারাপ করার জন্য, তুমি তাকে রিটার্ন নিতে পারবে না, তুমি তাকে রিলিজ করতে পারবে না, অন্যকে রিলিজ করতে পারবে।
ওকে, এমনও হয় যে হয়তো চালান করেছে, ধরো যে খারাপ করার জন্য করেছে না, সে কিন্তু রিলিজ করতে পারবে না, এমন অনেক কাজ আছে। খারাপ করে দিল কিন্তু সে তাকে দিয়ে তো খারাপের সে বলে দিয়েছে তাকে যে তুমি এটা খারাপ করো, পাঠাচ্ছে। যে চ্যান্টিংয়ের মাধ্যমে, চ্যান্টিংগুলো কি আছে যে তার যাকে খারাপ করছে তার নাম লাগে, ঠিক আছে, তার ফটো লাগে, তার জিনিস লাগে, যে কে খারাপ করো, চ্যান্টিংয়ের থ্রুতে তাকে বলছে। ওই স্পিরিট আমার কিছু জানে না, স্পিরিট বোঝে চ্যান্টিং, ভাইব্রেশন এবং অফারিং, এইভাবেই স্পিরিট খুশি হবে বা স্পিরিট তোমার জন্য কাজ করবে বা স্পিরিট রিলিজ হবে, যা কিছু